প্রিয় দর্শক, মহিয়সীর আজকের আর্টিকেল পাঠ আয়োজনে আপনাদের স্বাগত। আজকের আর্টিকেল পাঠ আয়োজনে থাকছে কানাডার বসবাসরত বাংলাদেশি কলমিস্ট ও ফার্মাসিস্ট শারমিন আক্তারের রাজনৈতিক বিশ্লেষণমূলক লেখা জামায়াতের জন্য চরমোনাই কি আসলে অ্যাসেট নাকি লায়াবিলিটি। আসুন প্রিয় দর্শক, এখন লেখকের বিশ্লেষণ জানা যাক। বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থী দলগুলোকে ঘিরে বিতর্ক নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা, পারস্পরিক সম্পর্ক, নির্বাচনী আচরণ এবং নৈতিক অবস্থান নিয়ে আলোচনা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি তীব্র, বেশি স্পষ্ট এবং অনেক ক্ষেত্রে বেশি অস্বস্তিকর হয়ে উঠেছে। এই লেখার উদ্দেশ্য কারো প্রতি আবেগী পক্ষপাত দেখানো নয়, বরং প্রকৃত অবস্থা, দলীয় ধরন এবং রাজনৈতিক আচরণ এই তিনের আলোকে একটি ধারাবাহিক বিশ্লেষণ হাজির করা মাত্র। আসুন প্রিয় দর্শক, বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন দলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অবস্থান তুলে ধরা যাক। নাম্বার ১, পারিবারিক উত্তরাধিকার যেন বাংলাদেশের রাজনীতির দীর্ঘস্থায়ী ব্যাধি। বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় অবক্ষয় সৃষ্টিকারী উপাদান নিঃসন্দেহে পারিবারিক উত্তরাধিকার। বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপি দুই প্রধান দলেই নেতৃত্বের ধারা অনেকটা পারিবারিক উত্তরাধিকারের মতো। আওয়ামী লীগে বাবা থেকে কন্যা, এরপর পরিবারের ভেতরেই ক্ষমতার বৃত্ত ঘোরে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে স্বামী থেকে স্ত্রী, তারপর পুত্র, কাউন্সিল, নির্বাচন কমিটি সবই প্রায় আনুষ্ঠানিক অনুশীলন মাত্র। ফলাফল, যোগ্যতা, জবাবদিহিতা এবং আভ্যন্তরীণ গণতন্ত্র ধীরে ধীরে শোভাবর্ধনকারী বিষয় পরিণত হয়েছে। চরমোনাইয়ের ক্ষেত্রেও ভিন্ন কোনো গ্রহে গল্প নেই। দরবার কেন্দ্রিক উত্তরাধিকার রাজনীতির সঙ্গে এমনভাবে মিশে গেছে যে পিতা থেকে পুত্রের নেতৃত্বে দরবার ও দলের সীমারেখা প্রায় অদৃশ্য। সমর্থকেরা বলেন এটা দরবারি উত্তরাধিকার, দলীয় না, কিন্তু বাস্তবতা হল তাদের দরবার ও দল সব জায়গায় একই নেতৃত্বের উপস্থিতি। ফলে চরমোনাইয়ের ক্ষেত্রেও রাজনৈতিক কর্মকাণ্ডে পারিবারিক প্রভাব অনিবার্যভাবে ঢুকে পড়েছে। এর ঠিক বিপরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এখানে পরিবারতান্ত্রিক উত্তরাধিকার প্রাতিষ্ঠানিকভাবে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। এখানে নেতৃত্ব আসে পরামর্শ সভার সিদ্ধান্ত, ব্যক্তির প্রশিক্ষণ, নিয়মানুবর্তিতা এবং কর্মদক্ষতা মূল্যায়নের মাধ্যমে, কোনো বংশধারা থেকে নয়। যোগ্যতা, সততা, কর্মনিষ্ঠা, আন্তরিকতা এবং আমানতদারিতা এই গুণগুলোই জামায়াতের প্রাতিষ্ঠানিক ডিএনএ। নাম্বার ২, জোটের রাজনীতিতে আদর্শ না দৃশ্যমানতার কৌশল। ইসলামী আন্দোলন তথা চরমোনাই জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করেছে মূলত নিজেদের দৃশ্যমান ভাবটা ও রাজনৈতিক ময়দানে তাদের প্রাসঙ্গিকতা বাড়ানোর জন্য। এই অভিযোগটি বেশ প্রচলিত এবং পুরোপুরি ভিত্তিহীন নয়। চরমোনাই বহু বছর ধরে বলে এসেছে তারা কারও লেজুর বৃত্তি করবে না, কিন্তু বাস্তব রাজনীতিতে একটি অস্বস্তিকর সত্য আছে। ইসলামপন্থী রাজনীতিতে জামায়াত সবচেয়ে সংগঠিত শক্তি। মাঠে টিকে থাকতে গেলে জামায়াতকে অবজ্ঞা করা কঠিন। ফলে অনেকের চোখে জোট মানে আদর্শিক মিল নয়, বরং দৃশ্যমান হওয়ার কৌশল। অন্য কথায়, আদর্শিক অবস্থানটা হচ্ছে সেকেন্ডারি বিষয়। জামায়াতের সাথে জোট বাঁধার ক্ষেত্রে নিজের শক্ত অবস্থান দেখানোর বিষয়টাই মূলত প্রাথমিক উদ্দেশ্য। নাম্বার ৩, ঐক্যের কথা বলে একক প্রার্থী দিয়ে ক্ষমতার রাজনীতি। মুখে একদিকে ঐক্যের কথা বলছে, অন্যদিকে প্রায় সব আসনে নিজস্ব প্রার্থী দিয়েছে। এই আচরণকে অনেকেই সরাসরি বেইমানি বা সুযোগ সন্ধানী ভাব হিসেবে দেখেন। রাজনৈতিক বাস্তবতায় টিকে থাকতে গেলে একটু স্বার্থপরতা থাকবেই, এতে সন্দেহ নেই। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন রাজনীতির ময়দানে সবচেয়ে উচ্চ কণ্ঠে নিজেদের উচ্চ নৈতিক অবস্থানের দাবিদাররাই যখন মুখে আদর্শবাদ আর কাজে গতানুগতিক ধারার ক্ষমতার রাজনীতি অনুসরণ করে, তখন বিষয়টা বেশ ভাবার। চরমোনাই এখানে কার্যত দুই নৌকায় পা দিয়েছে। এক পায়ে নৈতিকতার উচ্চ ভিত্তি, আরেক পায়ে নির্বাচনী হিসাব নিকাশ। প্রশ্নটা তাই অনিবার্যভাবেই আসে, এটাকে কি আমরা আদর্শিক নমনীয়তা বলব নাকি স্পষ্ট ভণ্ডামি। নাম্বার ৪, জামায়াত স্লোগানের ওপর কাঠামো গুরুত্ব দেয়। জামায়াতের প্রধান শক্তি হল এটি একটি অত্যন্ত সুসংগঠিত প্রতিষ্ঠান। তৃণমূল, থানা, জেলা, কেন্দ্র পর্যন্ত দায়িত্ব বণ্টন, রিপোর্টিং ও জবাবদিহিতা পরিষ্কারভাবে দৃশ্যমান। এখানে আভ্যন্তরীণ শৃঙ্খলা এমন একটি বিষয় যা নিয়ে তাদের বিরোধীরাও খুব বেশি তর্কে যাওয়ার সাহস পায় না। নেতার সন্তান মানেই নেতা, এই সংস্কৃতি এখানে অনুপস্থিত। হঠাৎ আবেগী সিদ্ধান্ত নয়, বরং লং টার্ম ভিশনের ধারাবাহিকতা জামায়াতকে আলাদা করেছে। শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, অর্থনৈতিক উদ্যোগ সব জায়গায় হিসাব নিকাশ কষে কাজ থাকে তাদের। অনেক ইসলামপন্থী দল যেখানে আবেগপ্রবণ, জামায়াত সেখানে সুনির্দিষ্টভাবে হিসাব নিকাশ কষে রেজাল্ট ওরিয়েন্টেড কাজ করে থাকে। চরমোনাই তুলনামূলকভাবে দরবার কেন্দ্রিক ও কিছুটা প্রতিক্রিয়াশীল দল।
নৈতিকতার ভাষা জোরালো, কিন্তু কৌশল ও সময় নির্ধারণ নিয়ে তাদের বেশ অস্পষ্টতা থাকে, যা শেষ পর্যন্ত বিশ্বাসযোগ্যতার ব্যাপারে সন্দেহ তৈরি করে। নাম্বার 5, জামায়াতে অসাধারণ নেতৃত্বের ধারা। জামায়াতের নেতৃত্ব হঠাৎ করে আকাশ থেকে পড়ে না। দীর্ঘদিনের কাডার প্রশিক্ষণ, সাংগঠনিক গ্রুমিং এবং জনসাধারণের সাথে আচরণ সব মিলিয়ে নেতা তৈরির একটি সুশৃঙ্খল প্রস্তুতি দেখা যায়। তাদের নেতাদের বক্তব্যে ভারসাম্য, ভাষায় শালীনতা দেখা যায়, আর এই বিষয়গুলো ইসলামী বা সেকুলার দুই ধারায় অনেক দলেই বিরল। এখানে মূল শিক্ষা খুব সরল। এখানে স্লোগান নয়, কাঠামো গুরুত্বপূর্ণ। আবেগ নয়, ব্যবস্থাপনার দিকেই বেশি নজর রাখা হয়। ব্যক্তি পূজা নয়, বরং সাংগঠনিক নীতির ধারাবাহিকতা রক্ষা করা হয়। এবার মূল প্রশ্নে ফিরে দেখি, চরমোনাই অ্যাসেট না লায়াবিলিটি? বর্তমান বাস্তবতায় চরমোনাই জামায়াতের জন্য শক্তি হওয়ার চেয়ে বলা যায় বেশি দুর্বলতা তথা দায়, লায়াবিলিটি। এখন জানা যাক চরমোনাই যেখানে শক্তি সেই বিষয়গুলো। নাম্বার 1, ইসলামী ঐক্যের সিগন্যাল দেওয়া। সমাজে সাধারণ মানুষের সামনে এমন একটা মেসেজ দেওয়া যে ইসলামী দলগুলো বিভক্ত নয়। এটা এক ধরনের ইমেজ স্তরের বেনিফিট, মূল স্তরের বেনিফিট নয়। নাম্বার 2, দক্ষিণাঞ্চলীয় এলাকায় তাদের প্রভাব। বরিশাল পটুয়াখালী অঞ্চলে দরবার ভিত্তিক কিছু ভোটের ক্ষেত্রে চরমোনাইয়ের প্রভাব আছে, কিন্তু সেটাও যে পুরো এলাকার সবার ভোটের ক্ষেত্রে একেবারে অবধারিত তা নয়, বরং প্রান্তিক পর্যায়ে প্রভাব রয়েছে। নাম্বার 3, নিজেদের জোটকে বড় করে দেখানো। তাদের উপস্থিতির ফলে সরকার বিরোধী ব্লককে সংখ্যায় বড় করে দেখানো যায়। বলা যায় এটা এক ধরনের শোভাবর্ধক সুবিধা। এবার আসি চরমোনাই জামায়াতের জন্য যেখানে দায় বা দুর্বলতা, সেই আলোচনায়। চরমোনাই অনেক জায়গায় জামায়াতের ক্ষেত্রে একেবারে দায়, আর রাজনৈতিক ময়দানে এখানেই আসল খেলা। আসুন দেখা যাক কোথায় কোথায় চরমোনাই জামায়াতের জন্য দায়। নাম্বার 1, আদর্শিক বৈসাদৃশ্য। চরমোনাইয়ের আদর্শিক অস্পষ্টতা আর জামায়াতের সুস্পষ্ট আদর্শিক অবস্থান ও সুশৃঙ্খল নিয়মনীতি একে অপরের সাথে একেবারে মেলে না। নাম্বার 2, ভোট বিভাগ। চরমোনাই প্রায় সব আসনে প্রার্থী দিলে জামায়াতের মূল ভোট কাটে, কিন্তু চরমোনাইও জেতে না। শেষ পর্যন্ত লাভবান হয় তৃতীয় পক্ষ। নাম্বার 3, রাজনৈতিক ও কৌশলগত বৈসাদৃশ্য। জামায়াত দীর্ঘমেয়াদী রোড ম্যাপ নিয়ে চলে, চরমোনাই বেশি প্রতিক্রিয়াশীল ও পরিচালিত। এই দুই ধারা বা সংস্কৃতি একসাথে চলতে পারে না। জামায়াতের একটি বড় রাজনৈতিক ও নৈতিক মূলধন হল তাদের আর্থিক স্বচ্ছতা। দলের ফান্ডের উৎস, সংগ্রহের পদ্ধতি ও ব্যয়ের কাঠামো দীর্ঘদিন ধরে তুলনামূলকভাবে সুস্পষ্ট, এবং সেই ফান্ড কোথা থেকে এসেছে তাও জানা যায়, যার ফলে জামায়াতের ব্যাপারে সমাজে সততা, আমানতদারিতা ও জবাবদিহির একটি সুন্দর ইমেজ গড়ে উঠেছে। সমর্থক ও সমালোচক উভয় পক্ষই জানে যে জামায়াতের আর্থিক কার্যকলাপ একটি নির্দিষ্ট সাংগঠনিক কাঠামোর মধ্যে পরিচালিত হয়। এর নেতা, কর্মী ও সমর্থকের মাসিক বা এককালীন অনুদান এর অধিকাংশ অর্থের উৎস। এখানে সংগঠনের কাছ থেকে অর্থপ্রাপ্তির আশায় কেউ কাজ করে না, বরং নিজের পকেট থেকে সংগঠনকে অর্থ দিয়ে বিনা পারিশ্রমিকে এর পক্ষে কাজ করে থাকে। এর নেতা ও কর্মীর নিবেদিতভাবে এমন কাজ করার বিষয়টা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিরল ঘটনা। এই স্বচ্ছতা জামায়াতের বিশ্বাসযোগ্যতা তৈরির একটি মৌলিক ভিত্তি হিসেবে কাজ করে। এর বিপরীতে চরমোনাইয়ের অর্থায়নের উৎস নিয়ে আর্থিক অস্বচ্ছতা ও ধোঁয়াশা দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। দরবার কেন্দ্রিক অনুদান, মাহফিল ভিত্তিক ফান্ড এবং অনানুষ্ঠানিক চ্যানেল তাদের অর্থের উৎস। এসব বিষয়ে স্পষ্টভাবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো হিসাব নিকাশও প্রকাশ করা হয় না, যা স্বাভাবিকভাবেই সততা ও আমানতদারিতার প্রশ্ন সামনে নিয়ে আসে। এই প্রেক্ষাপটে এমন একটি দলের সঙ্গে জোট বা ঘনিষ্ঠতা জামায়াতের ওপরও একটি নেগেটিভ প্রভাব ফেলতে পারে। চরমোনাইয়ের প্রশ্নবিদ্ধ আর্থিক সংস্কৃতি জামায়াতের অর্জিত আর্থিক বিশ্বাসযোগ্যতাকে সামগ্রিকভাবে ক্ষতির মুখে ফেলে দিতে পারে। চরমোনাইয়ের নেতা কর্তৃক রাজনৈতিক অঙ্গনে নিজেদের উচ্চ নৈতিক অবস্থানের দাবি করার পর যখন আর্থিক ও আদর্শিক স্বচ্ছতার ঘাটতি দেখা যায়, তখন তা বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়। আর এখানেই চরমোনাইয়ের সাথে এই সম্পর্কটি জামায়াতের জন্য একটি স্পষ্ট দায়, লায়াবিলিটি। নাম্বার 4, ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী। আজকের মিত্র কালকের প্রতিদ্বন্দ্বী। চরমোনাই নিজেকে জামায়াতের বিকল্প হিসেবে দাঁড় করাতে চায়, তাই নিজেদের শক্তি বাড়ানোর জন্য তারা জামায়াতের সাথেই জোট বেঁধেছে। এবার আসা যাক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের 15 বছরের সময়ে কেমন ছিল এই দলের নেতারা। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বিরোধী মতের সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা নির্যাতিত হলেও ইসলামী আন্দোলনের নেতাদের কেউ কিন্তু সেভাবে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের রোষনানলে পড়ে নাই। বরং আওয়ামী লীগের সাথে আনুষ্ঠানিক জোট না গেলেও চরমোনাই প্রায় ক্ষমতার সান্নিধ্যে ছিল। চরমোনাই সুপ্ত ক্ষমতার রাজনীতি ব্যবহার করেছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলে চরমোনাই সরাসরি কোনো আনুষ্ঠানিক জোটে না গেলেও, অর্থাৎ প্রকাশ্য আওয়ামী লীগের সাথে কোনো জোটে না থাকলেও, বাস্তব রাজনীতিতে তারা কার্যত শাসনচিহ্নের ছায়াতলে অবস্থান করেছিল।
এই অবস্থানকে অনেকেই ডি ফ্যাক্টো প্রক্সিমিটি টু পাওয়ার হিসেবে ব্যাখ্যা করেন। সেই সময়ে যখন বিএনপি ও জামায়াতের মতো বিরোধী দলের নেতাকর্মীরা রাষ্ট্রীয় দমনপীড়নের মুখে কারাবরণ কিংবা আত্মগোপনে যেতে বাধ্য হচ্ছিল, তখন চরমোনাই সারা দেশে সরকারের আনুকূল্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে সম্মিলন আয়োজন, সাংগঠনিক কমিটি গঠন এবং প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ পেয়েছে এবং তা বেশ জাঁকজমকপূর্ণভাবে করেছে। উক্ত সময়ে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে ভীতি, দমননীতি ও কর্তৃত্ববাদী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত থাকলেও চরমোনাই নির্বিঘ্নে তাদের কর্মসূচি বাস্তবায়ন করেছে। ফ্যাসিবাদী শাসনামলে তাদের আয়োজিত বৃহৎ আকারের ওয়াজ মাহফিলগুলোতে ধর্মীয় আলোচনার চেয়ে মওদুদিবাদের স্বরূপ উন্মোচন নামে জামায়াত বিরোধী বক্তব্যই অধিক প্রাধান্য পেত। এসব মাহফিলের বক্তব্য, শব্দচয়ন ও ফ্রেমিং অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের জামায়াত বিরোধী ন্যারেটিভ ও প্রোপাগান্ডার সাথে সমান্তরালভাবে এক হয়ে ওঠে। ফলে রাজনীতির পরিভাষায় এটাকে বলা যায় আনুষ্ঠানিক জোট না থাকলেও কার্যকরী জোট। আরও লক্ষণীয় যে ওই সময়ে সারা দেশে শত শত আলেমোলামা আওয়ামী লীগের নির্যাতন ও দমনপীড়নের শিকার হলেও চরমোনাই সংশ্লিষ্ট নেতাকর্মীদের ক্ষেত্রে এমন নজির খুব কমই দেখা গেছে। বরিশালে তাদের নেতার মুখে ঘুষি মারার মতো সামান্য শারীরিক হামলার একটি ঘটনা আলোচনায় এলেও সামগ্রিকভাবে সারা দেশে তাদের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রীয় সহিংসতা বা সংগঠিত দমনমূলক পদক্ষেপের দৃষ্টান্ত ছিল না। রাজনৈতিক বাস্তবতায় একটি অন্যরকম অসামঞ্জস্যতা নির্দেশ করে। এই প্রেক্ষাপটে চরমোনাইকে অনেকেই একটি সুবিধাবাদী রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করেন, যেখানে মুখের কথায় নৈতিক ভাষ্য জোরালো হলেও আচরণ ও আদর্শিক অবস্থানে স্পষ্ট অসঙ্গতি লক্ষ্য করা যায়। নৈতিকতার সর্বোচ্চ দাবি তুললে সামান্য বিচ্যুতিও বড় প্রশ্ন তোলে এবং বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করে। অন্যদিকে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ধারাবাহিকতা, পরিবারতন্ত্র বর্জন, সাংগঠনিক শৃঙ্খলা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সাজানো নির্বাচনের বিরুদ্ধে অনড় অবস্থান তাদেরকে তুলনামূলকভাবে সবার সামনে অধিক বিশ্বাসযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করে। রাজনীতিতে আবেগ থাকতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে টিকে থাকে সাধারণত সাংগঠনিক কাঠামো, শৃঙ্খলা ও ধারাবাহিকতা। এগুলোই শেষ পর্যন্ত কোনো রাজনৈতিক সংগঠনের প্রকৃত শক্তি নির্ধারণ করে থাকে। সার কথা, চরমোনাই জামায়াতের জন্য ভোট বা সংগঠনের শক্তি নয়, বরং কৌশলগত বিশৃঙ্খলা ও ভোট বিভাজনের কারণে একটি নিট দায় বা নেট লায়দে এটি। প্রিয় দর্শক, আর্টিকেল পাঠ আয়োজনে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ।